বলো বায়োলজি শব্দের প্রবর্তক কে? ডারউইন, অ্যারিস্টটল, লেমার্ক, ওভারিন। লেমার্ক। ডারউইন হবে না, সঠিক উত্তর হবে লেমার্ক। বায়োলজি শব্দের প্রবর্তক হলেন লেমার্ক। জনক যদি বলতো তখন আমরা ডারউইনকে আনতাম, এই অ্যারিস্টটলকে আনতাম। বায়োলজি শব্দটি চালু করেছিলেন হচ্ছে লেমার্ক। বায়োলজি শব্দটা বায়োস আর লোগোস এই দুটো শব্দের সমষ্টি। পৃথিবীতে যত প্রাণ আছে সমস্ত প্রাণ নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে লেমার্ক, সেটা হচ্ছে বায়োলজি। লেমার্ক কি তথ্য দিয়েছে এখানে? লেমার্ক তথ্য দিয়েছে অর্জিত চরিত্রের তথ্য। অর্জিত চরিত্রের তথ্য মানে কি? আমরা যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশি বেশি কাজ করাবো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্তিশালী হবে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করাবো না সেগুলো আস্তে আস্তে করে বিলুপ্ত হবে। তো লেমার্ক উদাহরণ নিয়েছিল জিরাফের উদাহরণ, যে যখন সাধারণত জিরাফ যে পুরোপুরু জিরাফে যে পুরোপুরু ছিল তারা ঘাস খেত, কিন্তু যখন মরুস্থলী বৃদ্ধি পেল, মরুভূমি বৃদ্ধি পেল, তখন উপরে অনেক উপরে গাছপালার ডাল মানে খেতে খেতে এমন হলো যে বড় বড় গাছপালা খেতে হলো পাতা। তো যখন এরকম বড় বড় পাতা খাওয়ার প্রয়োজন হলো সেই সময় কি হলো যে গলা তার যে ঘাড় সেই ঘাড়টা অনেক বৃদ্ধি পেল। তো সেটা বেশি ইউজের কারণে মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো বেশি বেশি করে ব্যবহার হবে সেগুলো শক্তিশালী হবে, যেগুলো কম ব্যবহার হবে সেগুলো বিলুপ্ত হবে। এটাকে বলা হয় অর্জিত চরিত্রের তথ্য। চার্লস ডারউইন বলেছিল প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব। প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব মানে হচ্ছে জীবন সংগ্রামে বাকি যে অপশনগুলো ছিল তার মধ্যে চার্লস ডারউইন ছিল। ডারউইন কি ছিল? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। অর্থাৎ তুমি যে জীবন সংগ্রামে জয়ী থাকো তাহলে তুমি তোমার অস্তিত্ব থাকবে, তুমি যদি জীবন সংগ্রামে পরাজয় করো তাহলে তোমার অস্তিত্ব বিলুপ্ত হবে। আজকের দিনে অনেক এরকম প্রাণী আছে যারা বিলুপ্তপ্রায়। কেন? কারণ পারিপার্শ্বিক যে অবস্থা, পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশে জীবন সংগ্রামে সে জয়ী হতে পারেনি। তো জীবন সংগ্রামে যদি জয়ী হতে না পারে তার অস্তিত্ব কি হবে? বিলুপ্ত হবে। এটা বলেছে চার্লস ডারউইন। ক্যারোলাস লিনিয়াস, যিনি শ্রেণীবিন্যাস অর্থাৎ যে টোটাল যে যতগুলো রাজ্য রয়েছে মানে আমাদের যে যতগুলো জীবগোষ্ঠী রয়েছে সেই জীবগোষ্ঠীগুলোকে কয়টা? 7টা ভাগে বিভক্ত করেছে। তো এই 7টা ভাগে বিভক্ত করেছিল হচ্ছে লিনিয়াস। তো তিনি শ্রেণীবিদ্যার জনক, ঠিক আছে, বা তুমি এটাকে বল দ্বিপদ নামকরণের জনক। তো এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আর অ্যারিস্টটল হচ্ছে জীববিদ্যার জনক। অ্যারিস্টটল হচ্ছে জীববিদ্যার জনক, কিন্তু বায়োলজি শব্দটা ব্যবহার করেছিলেন লেমার্ক। পরের প্রশ্ন, বহু ভ্রূণ বীজতা দেখা যায় কিসে? সমাঙ্গদেহীতে, মসে, ফার্নে নাকি ব্যক্তবীজিতে? সঠিক উত্তর ব্যক্তবীজি হবে। ব্যক্তবীজিতেই দেখা যায় কি সমাঙ্গ বহু ভ্রূণ বীজতা। বহু ভ্রূণ বীজতা দেখা যায় হচ্ছে ব্যক্তবীজিতে। বহু ভ্রূণ মানে হচ্ছে একটা বীজের মধ্যে অনেকগুলো ভ্রূণ তৈরি হয়, ঠিক আছে, সেই সব সমস্ত উদ্ভিদ। এখানে নন ভাস্কুলার আর ভাস্কুলারটা মনে রাখতে হবে। নন ভাস্কুলার মানে হচ্ছে যেগুলো বীজ ফুল উৎপাদন হয় না, পরীক্ষায় আসে এটা। আর ভাস্কুলার যেগুলো হচ্ছে বীজ ফুল উৎপাদন হয়। পরে প্রশ্ন আসবে নন ভাস্কুলার ভাস্কুলার কি। পরে প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রস্তাব করেন কে? ওভারিন ও হেলডেন এটা প্রস্তাব করেন জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্ব। এটা কবে? 1992 যখন দুইজন ব্যক্তি হেলডেন এবং ওভারিন জীবনের উৎপত্তির যে রাসায়নিক তত্ত্ব সেটা প্রস্তাব করেছিলেন। তো সালটা মনে রাখতে হবে 1992 জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্ব প্রস্তাব করেন ওভারিন আর হচ্ছে হেলডেন। প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। প্রাণীবিজ্ঞানের জনক, জীববিদ্যার জনক সহ অ্যারিস্টটল আরো অনেকগুলো। অ্যারিস্টটলকে বলা হয় যে তার সময় যা কিছু এক্সিস্টেন্সে ছিল সমস্ত কিছুই তিনি জানতেন। মানে এমন কোনো ছিল না জিনিস যেটা অ্যারিস্টটল জানতো না, মানে তার সময় থাকা সমস্ত কিছুই তিনি জানতেন। অ্যারিস্টটলকে আরো গণিতজ্ঞ, তোমার হচ্ছে অ্যাস্ট্রোলজার সমস্ত কিছু বলা হতো। মানে ওই সময়ে যা যা ছিল সবই তিনি জানতেন। আজকের দিনে যেমন কম্পিউটার আছে, তো ওই সময় তো কম্পিউটার ছিল না, তো হয়তো ওই সম্পর্কে জানতেন না। কিন্তু অ্যারিস্টটল সম্পর্কে বলা যায় তিনি এমন কোনো বিষয় নেই যেগুলো জানতেন না সেই সময়। তো 384 খ্রিস্টপূর্বাব্দে জন্ম,
সেখান থেকে 322 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তিনি প্লেটোর ছাত্র ছিলেন। প্লেটো যিনি দ্য একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। তো অ্যারিস্টটলকে জীববিজ্ঞান ও প্রাণীবিদ্যারও জনক বলা হয়। তিনি একজন প্রাচীন গ্রিক দার্শনিক এবং তিনি হচ্ছে স্টাগিরা নামক শহরে জন্মগ্রহণ করে, এটা হচ্ছে প্রাচীন গ্রিস। তিনি প্রাণীবিদ্যার ভিত্তি স্থাপন করেছিলেন। বিভিন্ন পর্যায়ে পাখির ডিমের প্রস্তুচ্ছেদ করেন। মনে রাখতে হবে পাখির ডিমের প্রস্তুচ্ছেদ প্রথম কে করেছিলেন, তো সেটা হচ্ছে অ্যারিস্টটল। ডারউইনের একটা বই যেটা মনে রাখতে হবে, অরিজিন অফ স্পিসিস, এটা আসে পরীক্ষায়, এটা আমরা পড়লাম। এখানে চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটাস, বিবর্তনের জনক ডারউইন, গুটি বসন্তের টিকা আবিষ্কার এডওয়ার্ড জেনার। জীবদেহের বিভিন্ন অঙ্গের কার্য সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? শারীরবিদ্যা। জীবদেহের বিভিন্ন অঙ্গের কার্য সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হয় শারীরবিদ্যা। এখানে আরো যেসব বিদ্যা রয়েছে সমস্ত কিছুর লিস্ট আছে, পিডিএফটা পরে দেব। রক্ত সংক্রান্ত, হেমাটোলজি, ঠিক আছে, ভাইরাস সংক্রান্ত। লজি মানে হচ্ছে বিদ্যা, লজি মানে হচ্ছে বিদ্যা, লোগোস কথা থেকে এসেছে। এখানে যেমন মৃত্তিকা সংক্রান্ত মনে রাখতে হয়, এটা হচ্ছে পেডোলজি, রাইট। পাখি সংক্রান্ত অর্নিথোলজি, অর্নিথোলজি। বাকি সমস্ত লিস্ট আছে, এটা পরে দেখে নিন। সমস্ত বিদ্যাগুলো এখানে লিস্টেড আছে, পিডিএফ দিব। জীবদেহের প্রতিটি সজীব কোষের সমস্ত বিক্রিয়ার সমষ্টিকে কি বলা হয়? আত্তীকরণ নয়, বিপাক। জীবদেহের প্রতিটি সজীব কোষের সমস্ত বিক্রিয়ার সমষ্টিকে বিপাক বলে। বিষয়টা কি দেখে নিই। দেখো, এটা হচ্ছে জীবদেহের সমস্ত কোষের যা যা বিক্রিয়া ঘটবে সমস্তটাকে বিপাক বলবে। বাকি আত্তীকরণ যেটা বললে, আত্তীকরণ হচ্ছে ভিটামিন থেকে খনিজ পদার্থ থেকে বাকি যে রাসায়নিক প্রক্রিয়াগুলো ঘটে সেগুলো হচ্ছে আত্তীকরণ। আর পরিপাক কি? এটা হচ্ছে জটিল খাদ্য বস্তু, সেটা কি হয় জারক রসের সহায়তায় ভেঙে সহজ সরল ও শোষণ উপযোগী অণুতে পরিণত হয়, তাকে পরিপাক বলে। প্রজনন হচ্ছে জনিত জীব থেকে নতুন স্বতন্ত্র অপত্য জীবের সৃষ্টির প্রক্রিয়া, এটা হচ্ছে প্রজনন। পরের প্রশ্ন, বিজ্ঞানী লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট ধাপ কয়টি? 7টি। বললাম একটু আগে। দেখো, হায়ারার্কি বুঝবে, হায়ারার্কি মানে কিন্তু একটা শৃঙ্খল থেকে আরেকটা শৃঙ্খল যাবে না। হায়ারার্কি মানে লিস্টেড, উপর থেকে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের যে যতগুলো ধাপ থাকে সেটাকে বলা হয় হায়ারার্কি। তো লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির কয়টি ধাপ? 7টি। কি কি দেখে নেই, মুখস্থ রাখতে হবে এগুলো। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর হচ্ছে প্রজাতি। তো এটা হচ্ছে লিনিয়াস প্রবর্তিত 7টি বর্গ, 7টি হচ্ছে ধাপ। তো এই ধাপ 7টা ধাপই মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে এর মধ্যে কোনটি হয় না এরকম প্রশ্ন দিতে পারে। তো 7টা ধাপই মনে রাখতে হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ট্যাক্সোনমি শব্দের প্রচলন করেন কে? ভেরি গুড। এটা ট্যাক্সোনমি শব্দে, ট্যাক্সোনমির জনক লিনিয়াস, কিন্তু শব্দটি প্রচলন করেন পি দা ক্যান্ডল। ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্টিন পি দা ক্যান্ডল। ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে বিন্যাস বিধি। আর কেরোলাস লিনিয়াস সম্পর্কে বলা যায় তিনি হচ্ছে ট্যাক্সোনমির জনক। ট্যাক্সোনমি কি? জীববিজ্ঞানের যে শাখায় জীবদের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলা হয়। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রেশম মতের চাষকে কি বলা হয়? রেশম মতের চাষকে বলা হয় সেরিকালচার। বাকি সমস্ত এখানে কালচারগুলো লিস্টেড আছে, এগুলো পিডিএফ এ পড়ে নেবেন। কোন উদ্ভিদটি মহাকাশ গবেষণায়? ক্লোরেলা। ভেরি গুড। এটা মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় কারণ এটা সূর্যালোকের উপস্থিতিতে, এটা হচ্ছে উৎকৃষ্ট ধরনের গাছ, উৎকৃষ্ট উদ্ভিদ যার মধ্যে লৌহ, ভিটামিন সমস্ত কিছু উপস্থিত থাকে, আর সূর্যালোকের খনিজ পদার্থের উপস্থিতিতে সে বৃদ্ধি পায়। কোনটি এককোষী প্রোক্যারিওটিক্স কোনটা হবে? মনেরা। ভেরি গুড। মনেরা এমন একটি রাজ্য যেখানে এককোষী জীব রয়েছে যার একটি প্রোক্যারিওটিক কোষ সংগঠন রয়েছে যার কোনো পারমাণবিক ঝিল্লি নেই। নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী সমঙ্গদেহী প্রকৃতির?
সমঙ্গদেহী প্রকৃতির কোনটা হবে? শৈবাল, মস, পার্ন, ব্যক্তবীজী। সমঙ্গদেহী মানে যার ফুল পাতা আলাদা করা হয় না, মানে সমস্ত কিছুই এক জায়গায় থাকে, আলাদা করে তুমি চিহ্নিত করতে পারবে না এর কাণ্ড কোনটা, এটার দেহের বাকি অংশগুলো কোনগুলো উদ্ভিদের, তো এটা করতে পারবে না, তাদের বলা হয় সমঙ্গদেহী। এটা কি হবে? এটা হবে শৈবাল। শৈবাল ছত্রাক এগুলো। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত, অপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল হয় না সেই সব উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত কোনটি? কি হবে? ফার্ন হবে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত হলো ফার্ন। কোনটি উভয়চর উদ্ভিদ? ব্রায়োফাইটা বা মস হলো উভয়চর উদ্ভিদ। এটা স্থলে ভূমিভাগে বাস, মানে যে বেঁচে থাকতে পারে, আবার এটা হচ্ছে জলের মধ্যে বেঁচে থাকতে পারে। এটা নন ভাস্কুলার উদ্ভিদ যার প্রকৃত শিকড়, কাণ্ড এবং পাতা নেই। এটা রেণুর মাধ্যমে প্রজনন করে আর স্বেচ্ছাতে ছায়াময় স্থানে পাওয়া যায় এদেরকে। ব্রায়োফাইট যেটা বা মস বলতে পারো। আমরা 30টা মনে হয় পরেরটি থেকে প্রশ্ন করেছিলাম গত সেদিন, তারপরের প্রশ্নগুলো দেখব। 31 নম্বর, ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত? 50 নম্বর ধারাটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এখানে বলেছে 50 নম্বর ধারা, সেটা হচ্ছে আমাদের যে তিনটা বিভাগ, সরকারের তিনটা বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। এটা হচ্ছে সরকারের বিভাগ সমূহ বা সরকারের, এটাকে বলো অর্গানস বলতে পারো, সরকারের হচ্ছে দেহ। তো দেহের যে অংশ, সেই অংশ হচ্ছে তিনটা, একটা হলো আইন বিভাগ, বিচার বিভাগ আর হচ্ছে কি শাসন বিভাগ। তো আমাদের এখানে মন্তেস্কু প্রচলিত যে সেপারেশন অফ পাওয়ার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, পরীক্ষা আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোথায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার প্রযুক্ত হয়েছে। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার সংযুক্ত হয়েছে ইউএসএ তে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা প্রচলিত হয়েছে বা কার্যকর হয়েছে, সেই অনুসারে তিনটা যে বিভাগ রয়েছে সরকারের, এই তিনটা বিভাগ একে অপরের সাথে কাজ করে না, মানে একে অপরের কাজের প্রতি হস্তক্ষেপ করবে না, একে অপরের কাজকে নিয়ন্ত্রণ করবে না, একে অপরের কাজে কখনোই বাধা দেবে না। এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আমাদের দেশে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা আসেনি, কারণ আমাদের দেশের আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, শাসন বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করে। কিভাবে? যেমন আমাদের শাসন বিভাগের অংশ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এবার রাষ্ট্রপতি আইন বিভাগের সদস্যদেরকেও নিয়োগ করছে, যেমন প্রধানমন্ত্রীকে। শাসন বিভাগেরও সদস্য আবার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী একদিকে আইন বিভাগের সদস্য আবার শাসন বিভাগেরও সদস্য। আবার দেখা যায় রাষ্ট্রপতি কি করে? বিচার বিভাগকে, বিচারপতিদেরকে নিয়োগ করে। কিন্তু বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বাকি যে সমস্ত কর্মচারীগুলো আছে, সেই কর্মচারীগুলোকে কি করা হয়? কার্যনির্বাহী আধিকারিকদের কি করা হয়? আলাদা করা হয়। এই আলাদা কথাটা কোথায়? ভারতের সংবিধানের ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে রয়েছে, তো সেখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে 50 নম্বর ধারা। তো ভারতের সংবিধানের 50 নম্বর ধারাটা বিচার বিভাগকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা হয়েছে। এটা হচ্ছে সেমি সেপারেশন অফ পাওয়ার, মানে আধা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এখানে প্রযুক্ত হয়েছে। তো এটা হচ্ছে 50 নম্বর ধারা, এটা ডিপিএসপির মধ্যে পড়ে, কারণ 51 পর্যন্ত ডিপিএসপি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? রাজ্যসভা দ্বারা, সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, লোকসভা দ্বারা নাকি সংসদের সদস্য দ্বারা? বি। দেখো, আমাদের রাষ্ট্রপতি আমরা জনগণ প্রত্যক্ষভাবে নির্বাচন করি না, রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষভাবে। জনগণ সরাসরি ভোট দেন না। তো কারা ভোট দেয়? ভোট দেয় জনগণের হয়ে। ভোট দেয় হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় আইনসভা দুটো কক্ষ, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো লোকসভা এবং রাজ্যসভার সদস্য, সমস্ত সদস্য এবং প্রত্যেকটি অঙ্গরাজ্যে যে বিধানসভার সদস্য রয়েছে, এরা সবাই মিলে তৈরি হয় একটা ইলেকটোরাল কলেজ।
তো যদি বলে রাষ্ট্রপতি নির্বাচন করেন কারা, তাহলে ইলেকটোরাল কলেজের সদস্যবৃন্দ, এটা হচ্ছে নির্বাচন করেন। তো আমাদের ইলেকটোরাল কলেজ গঠিত হয় রাজ্যসভা, লোকসভা, যেটাকে সংসদের বলেছে, সংসদ হচ্ছে দুটো কক্ষ, আর রাজ্যের বিধানসভা। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? 0 আওয়ার ভারত আমাদের যে লোকসভার অধিবেশনগুলো বসে, লোকসভার মূল টোটাল 3টা অধিবেশন বসে। পরীক্ষায় আসে যে লোকসভার অধিবেশন কয়টা হয়? 3টা অধিবেশন হয়, একটা উইন্টার সেশন, একটা সামার সেশন, আর একটা হচ্ছে বাজেট সেশন। বাজেট, উইন্টার আছে, সামার, 3টা সেশনের মধ্যবর্তী মানে হচ্ছে টাইমলাইন, মানে সময় 6 মাসের অধিক হবে না, 6 মাসের মধ্যেই একটা সেশন বসাতে লাগবে। তো এটা টোটাল হচ্ছে 3টা সেশন হয়। তো যেই সেশনই হোক, সেই সেশনের মধ্যে একটা টাইম আছে, নির্দিষ্ট টাইমের মধ্যে সম্পূর্ণটা হয়। যেমন 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে আবার টিফিন ব্রেকের পর আবার শুরু হয়। তো এর মধ্যে 12টা থেকে 1টা টাইম একদম নির্দিষ্ট টাইম, হ্যাঁ, 12টা থেকে 1টা, এই টাইমটাকে বলা হয় 0 আওয়ার। এই সময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে তারা ডিসকাস করে। এই সময় তুমি লাইভ দেখতে হবে না, ওরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ডিসকাস করবে। তারপরে যে আলোচনাটা হবে, মানে উপস্থাপন যে হবে, এই অমুককে বলো, অমুককে বলার সুযোগ দিবে, এই যে বলার সুযোগগুলো দিবে, তখন ওই 12টার মানে 1টার পর থেকে এই 0 আওয়ারে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সেই সময় তুমি লাইভটা দেখতে হবে না, মানে কেউ করছে না, স্পিকারের সামনে কথা বলছে না। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে, এটাকে বলা 0 আওয়ার। এটা হচ্ছে 60 মিনিট, 12টা থেকে 1টা। নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি সর্বাধিক লাভ করে? কৃষি ক্ষেত্র নয়, আমাদের টোটাল প্রাইমারি সেক্টর থেকে এত বেশি পায় না। আমাদের টোটাল কয়টা সেক্টর বলেছিলাম? 4টা সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, আছে কুইনারি সেক্টর। তো আমাদের টোটাল 4টা সেক্টর, তার মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ আমাদের যে টারশিয়ারি সেক্টর রয়েছে, সেই টারশিয়ারি সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সেবা ক্ষেত্র। যেমন ধরো রেল থেকে প্রচুর ইনকাম ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়, সেরকম আরো প্রচুর যেগুলো সেবা ক্ষেত্র রয়েছে, সার্ভিসেস সেক্টর রয়েছে, সেখান থেকে জিডিপি সর্বাধিক অংশ লাভ করে ভারত সরকার। ঠিক আছে, সেবা ক্ষেত্র এটা কার মধ্যে পড়ে? টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। বাকি নির্মাণ কার্য বা শিল্প এগুলো সেকেন্ডারি, কৃষি অর্থাৎ উৎপাদনের সঙ্গে যা যা যুক্ত প্রাইমারি সেক্টর, আর টেকের বিষয়গুলো সমস্ত হচ্ছে কুইনারি সেক্টর। নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? সবচেয়ে বৃহত্তম কোনটি বর্তমানে? এসবিআই। এর কোনো একদম ডাউট নেই, নো ডাউট যে এটা হবে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর। ভারতের আয়কর, আয়করকে কি বলা হবে? আয়কর একটা ইনকাম ট্যাক্স, আয়কর হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি? প্রত্যক্ষ কর, তাই না? জিএসটি কি? জিএসটি একটা পরোক্ষ কর, প্রত্যক্ষ কর। তোমাকে ডাইরেক্টলি, তুমি যে ইনকাম করছো, তোমার ডাইরেক্টলি ইনকামটা সরকার ট্যাক্স আকারে নিচ্ছে। আর জিএসটি তে কি হচ্ছে? তুমি একটা প্রোডাক্ট কিনছো, সেই প্রোডাক্টের জিএসটি তুমি ভরছো, তারপরে যে প্রোডাক্ট বিক্রেতা সে আবার ওইটা দিচ্ছে, আবার ওই প্রোডাক্ট নির্মাতা যে উৎপাদনকারী, যে সেই প্রোডাক্ট উৎপাদনকারী আবার গিয়ে সরকারকে ট্যাক্সটা পে করছে। তো এটা সরাসরি যাচ্ছে সরকারের কাছে, যাচ্ছে না? তাহলে জিএসটিটা কি হলো? জিএসটিটা হলো পরোক্ষ কর, ঠিক আছে, অপ্রত্যক্ষ কর বা পরোক্ষ কর। আর ইনকাম ট্যাক্স, আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা তুমি যে ইনকাম করছো, সেই ইনকাম ট্যাক্সটা সম্পূর্ণটা হচ্ছে প্রত্যক্ষ কর। ইনকাম ট্যাক্স দিয়ে এবার প্রশ্ন আসবে, কারণ বলে দিয়েছে এবছরের ওই যে রুলস অনুসারে 7 লক্ষ না কত বলেছে, নিচে ইনকাম ট্যাক্স দিতে লাগবে না, 11। আচ্ছা, অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আগে 5 লক্ষ যারা ইনকাম করতো তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হতো, তো এখন অনেকটা বাড়িয়ে দিয়েছে, এটা 11-13 মনে হয় চলে গেছে। অন্তোদয় পরিকল্পনা, অন্তোদয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি? অন্তোদয় অন্ন যোজনা আছে, অন্তোদয় পেনশন যোজনা আছে, এরকম অন্তোদয়ের অনেকগুলো যোজনা আছে। তাহলে কি হবে? এটা গরিব মানুষের উন্নয়ন, এটা এমনি চলে এসেছে। ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? হলো না, গম আলু নয়, গম চাল। হ্যাঁ, গম আর চাল, অর্থাৎ গম ধান উৎপাদনের ক্ষেত্রে সবুজ বিপ্লব হয়েছিল। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? স্বামীনাথন। আর সবুজ বিপ্লবের জনক কে?
বোরলে নরম্যান, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবুজ বিপ্লব কথাটাই উনি আনেন, ওনারই কথা। পরবর্তীতে ভারতে সবুজ বিপ্লবের ধারণা নিয়ে আসেন হচ্ছে স্বামীনাথন। সবুজ বিপ্লব কবে হয়? 1966 সালে। সবুজ বিপ্লব কোথায় দেখা যায়? পাঞ্জাবে। পাঞ্জাব হরিয়ানায় সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় গম উৎপাদনের ক্ষেত্রে। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটা কি প্রকার অধিকার? আইনি অধিকার। ভোটদানের যে অধিকার সেটা কিন্তু একটা আইনি অধিকার, একটা লিগ্যাল রাইট, ঠিক আছে? ভোট শুধুমাত্র ভারতীয় জনগণ, ভারতীয় নাগরিকরা দিতে পারেন, বিদেশি নাগরিকরা দিতে পারে না। জনগণের মধ্যে নাগরিকও থাকে, জনগণের মধ্যে আবার আরো অন্য বিদেশিও থাকে, এনআরআইও থাকে। তো শুধুমাত্র ভারতীয় নাগরিক যারা, তারাই মাত্র ভোট দিতে পারে। তো এটা একটা আইনি অধিকার, যেটা কত নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে? এই ভোট দেওয়ার অধিকারটা কত নম্বর ধারায় বর্ণনা করা আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নির্বাচন কমিশন কত বলো? 326। নির্বাচন কমিশন হচ্ছে 324, আর ভোট দেওয়ার অধিকারটা হলো 326। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নির্বাচন কমিশন হচ্ছে 324 আর ভোট দেওয়ার অধিকারটা হচ্ছে 326। ভোটদানের অধিকার, ভোটদানের যে অধিকার 1988 এর আগে পর্যন্ত, মানে 61তম সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত ভোটদানের অধিকার ছিল 21 বছর বয়সী সমস্ত নাগরিকদের। পরবর্তীতে 1988 এ 61তম সংবিধান সংশোধন হলো। সংশোধনের মাধ্যমে করা হলো কি 21 থেকে 18তে নামিয়ে আনা হলো। হ্যাঁ, তো বলতে পারে যে 21 থেকে 18তে কবে নামানো হলো? তাহলে এটা হবে কবে? 1988 61তম সংবিধান সংশোধন। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে? বিধানসভার নির্বাচিত সদস্য। রাজ্যসভার আমাদের যে কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। লোকসভার ভোট আমরা স্বয়ং দিই, কিন্তু রাজ্যসভার ভোটটা আমরা স্বয়ং দিই না। তো রাজ্যসভার ভোটটা যেহেতু আমরা স্বয়ং দিই না, তো কারা দেয়? রাজ্যের যে বিধানসভার সদস্য রয়েছে তারা তাদের ভোট দেয়। পশ্চিমবঙ্গ থেকে কতজন? 16 জন, তাই না? রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? কে হবে বলো? ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ওটা হচ্ছে রাষ্ট্রপতিকে করে, আর রাজ্যপালকে ওইভাবেই ভাবো হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপাল কোথায়? রাজ্যের, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে সরাসরি ভাবে রাষ্ট্রপতি নিয়োগ করান। রাষ্ট্রপতির কাছেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং তার কাছেই তিনি নির্ভরশীল হয়ে থাকেন। 5 বছরের জন্য তিনি নিয়োগ হন এবং তিনি রাজ্যের শাসন বিভাগের প্রধান হিসেবে, কার্যনির্বাহী শাসক হিসেবে থাকেন, যদিও তিনি নামমাত্র শাসক রাজ্যের ক্ষেত্রে। তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি, আর হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? এর মধ্যে কোনটি অধিবেশন নয়? মনসুন সেশনটা নয়, ঠিক আছে? বাকি বলে দিলাম যে শীতকালীন হয়, গ্রীষ্মকালীন হয়, আর বাজেট অধিবেশন হয়। এখানে গ্রীষ্মকালীন অধিবেশনটা ভুল দেওয়া আছে। ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1935, 1935। রিজার্ভ ব্যাংক ভারতের টাকার যোগান নিয়ন্ত্রণ করে। 1 টাকার নোট ছাড়া সমস্ত নোটগুলোই রিজার্ভ ব্যাংক তৈরি করে। 1 টাকার নোট শুধুমাত্র অর্থ মন্ত্রক তৈরি করে। জিএসটি পুরো কথা কি? গুডস এন্ড বলো না, সেলস নয়, সার্ভিস। আমি অপশনটা দেখতে পাচ্ছি না, ওই জন্য ওটা জানি। গোল করার পর করলে তো হবে না। না না, অপশনটা আমি টাকাই দিতে হবে। টাকাতে হবে তো, পরীক্ষায় টাকা হবে না, ওটা প্রথম পেজে দিয়ে দিয়ে সব অপশন দেখবে। জিএসটি পুরো কথা হলো গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি কবে আসে? 16তে। জিএসটি লাগু হয় 17তে। লাগু হয়েছিল 1 জুলাই, ঠিক আছে? 2017 সালের 1 জুলাই জিএসটি লাগু হয়। জিএসটি সংক্রান্ত যে বিল, সেই বিলটা হচ্ছে 123তম বিল, আর সংশোধন হচ্ছে 101তম। পরীক্ষায় এটা আসে যে
কততম সংশোধনীর মাধ্যমে জিএসটি কে নিয়ে আসা হয়? তো এটা হচ্ছে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখো। আর এটা কিন্তু বিলটা কিন্তু প্রস্তাব করেছিল 2014 তে, পাসও হলো কবে? 2016 তে, পাস হলো 16 তে, কিন্তু কার্যকর হতে শুরু করলো জিএসটিটা 17 তে, 5 জুলাই থেকে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো জিএসটিটা, গুড সার্ভিস ট্যাক্স। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়? ক্যাবিনেট মিশন। ভেরি গুড। তো গণপরিষদ যার দায়িত্ব ছিল যে ভারত কাঠামো কেমন হয়, ভারতের সংবিধান নির্মাণ, এই সমস্ত কিছু দায়িত্ব ছিল গণপরিষদের হাতে। তো ক্যাবিনেট মিশন আসে, যার সদস্য সংখ্যা ছিল কয়জন? ক্যাবিনেট মিশনের সদস্য সংখ্যা ছিল 3 জন। প্যাট্রিক লরেন্স, পড়নি? যার সভাপতি ছিলেন প্যাট্রিক লরেন্স। পরীক্ষা আসে তো এটা। ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন? জন প্যাট্রিক লরেন্স। তো জন প্যাট্রিক লরেন্সের সভাপতিত্বে ক্যাবিনেট মিশন ভারতে আসে। ক্যাবিনেট কেন নামটা ক্যাবিনেট হলো এই জন্য, কারণ জন প্যাট্রিক লরেন্স সহ আরো যে 2 জন সদস্য এসেছিল, এবি নামটা মনে পড়ছে না, আরো 2টা সদস্য ছিল। তো এই যে মেইনলি এক নাম জিজ্ঞেস করে, প্যাট্রিক লরেন্সের কথা জিজ্ঞেস করেন, তিনি সভাপতি ছিলেন, কারণ এরা ছিল ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য। তো ক্যাবিনেটের যেহেতু সদস্য ছিল, তার কারণে নামটা হচ্ছে ক্যাবিনেট মিশন। কবে এসেছিল? 1946 এ আসে, আর ওই বছরই 9 ডিসেম্বরে, ওই বছরই 1946 এ ক্যাবিনেট মিশন গঠন হয়, এই তোমার হচ্ছে গণপরিষদ গঠন হয়। তো ক্যাবিনেট মিশন এসেছিল 1946। ভারতের সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল? জম্মু কাশ্মীর। 35 এ আর 370 নম্বর ধারা, যেটা জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত। যোজনা কমিশন পরিবর্তে নিম্নে কোনটি কাজ করছে? নীতি আয়োগ। এটা কবে এসেছে? 2015। ভেরি গুড। 2015 সালে নীতি আয়োগ আসছে। তার আগে যোজনা কমিশন ছিল। যোজনা কমিশন কবে হয়? গঠিত হয় 50। যোজনা কমিশন 50, 51 থেকে পঞ্চবার্ষিক। 50 এ হচ্ছে যোজনা কমিশন, প্ল্যানিং কমিশন, আর 51 থেকে হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের চেয়ারম্যান হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? 61তম 1988। 61তম সংবিধান সংশোধনী। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন? 32 নম্বর ধারা। 32 নম্বর ধারাতে কি রয়েছে? ভারতের সংবিধানের দুটো অ্যাকচুয়ালি ধারা রয়েছে, যেখানে জনগণের রাইটস গুলো, মানে মৌলিক অধিকারগুলো রক্ষা করার কথা বলে। মৌলিক অধিকার রক্ষার জন্য সমস্ত মৌলিক অধিকারের মাধ্যমে কি করা হয়? জনগণ তার নিজের অধিকারগুলো ভোগ করবে, অন্য কেউ সেই অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। যদি মনে হয় যে অন্য কেউ হস্তক্ষেপ করছে, তাহলে সেই বিষয় অনুসারে আদালতে সেই ব্যক্তি যেতে পারে। তো আদালতে যে যাবে, আদালত তখন সংবিধান তখন আদালতকে দুটো পাওয়ার দিয়েছে। একটা হলো 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টকে, আর 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টকে। কি পাওয়ার দিয়েছে? যে তুমি 5 প্রকার রিট জারি করতে পারবে। তাহলে বলতে পারে যে রিট জারি করার ক্ষমতা কার কার রয়েছে? তাহলে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। 32 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টকে, আর 226 নম্বর ধারা হচ্ছে হাইকোর্টকে। কয় প্রকার রিট? 5 প্রকার। একদম সোজা সোজা। প্রথমে হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, সশরীরে উপস্থিত করো লোককে। তারপর হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড, আমরা আদেশ দিচ্ছি, তুমি তোমার কাজটা ঠিকভাবে করো, এই আদেশ দিবে। ঠিক আছে, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলবে যেই ব্যক্তির আন্ডারে কেসটা হয়েছে তাকে বলে তুমি তোমার কাজ ঠিকঠাক করে করো। তারপরে আসে হচ্ছে প্রোহিবিশন, মানে বাধা দেওয়া। প্রোহিবিশন কথা ইংরেজি কথা বাধা দেওয়া। প্রোহিবিশন মানে বাধা দেওয়া, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্নতন কর্তৃপক্ষকে বলতে পারে যে তুমি এই কাজটা করো না, তোমার ইখতিয়ার বহির্ভূত কাজ এটা, তুমি এই কাজ করা তোমার অধিকার নেই, তখন এটা বাধা দিতে পারে। আরেকটা আসে সার্টিওরারি উৎপ্রেশন, যার মানে হলো যে তোমাকে কাজটা করতে হবে না, আমরা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্ন আদালতগুলোকে, মানে হাইকোর্ট হলে নিম্ন অধস্তন যে আদালতগুলো রয়েছে, জেলা কোর্ট, মহকুমা কোর্ট, এই যে আদালতগুলো রয়েছে, এই আদালতগুলোকে বলবে যে এই যে মামলাটা আছে, এই মামলাটা তোমাকে বিচার করতে হবে না, এটা মামলা আমরা বিচার করব। সুপ্রিম কোর্ট তেমনি হাইকোর্টকে বলতে পারে এবং অন্যান্য আদালতকে বলতে পারে যে এই মামলাটা আমাদের ইখতিয়ার হতো, তোমাদের বিচার করতে হবে না, আমরা বিচার করব।
তো এটা হলো স্যাটিউটারি। প্রথমে সশরীরে উপস্থিত থাকে, তারপরে আদেশ দেয়, তারপরে হচ্ছে বাধা দেয়, তারপরে নিজের কাছে নিয়ে নেয়, তারপরে জিজ্ঞাসা করে কোন অধিকার। 5 নম্বর থাকে হচ্ছে অবরেন্ট, যার মানে হচ্ছে কোন অধিকার। ঠিক আছে, তুমি এমন কোন অধিকার বা এমন কোন পদ দখল করে আছো যে পদটার তোমার যোগ্যতা নেই, তাহলে তোমাকে সেই পদটা ছেড়ে দিতে বলবে। এটা এই টোটাল 5 প্রকার রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বিনিময় হয়েছিল? ছিটমহল বিনিময় যেটা, এটা হচ্ছে 100তম। ভেরি গুড, পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। 100তম 2014 এই সময় মানে ছিটমহল বিনিময়টা 2015 সালে হলো। এটার মাধ্যমে কি হলো, একটা করিডোর তৈরি হলো। কোথায়? ভারত এবং বাংলাদেশের মধ্যে কোচবিহারের মেকলিগঞ্জে। কোচবিহারের মেকলিগঞ্জে একটা নতুন করিডোর ক্রিয়েট হলো, যার মাধ্যমে কি হবে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যারা এই যে ব্যক্তিগুলো রয়েছে, যারা ছিটমহলগুলো বিনিময় হলো, সেই ব্যক্তিগুলো এখানে ওখানে মানে প্রবেশ করতে পারবে। তো এই যে করিডোরটা, সেটাকে বলা হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা। ঠিক আছে, তো এটা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের কোচবিহার রাজ্যের মেকলিগঞ্জে। এটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে করিডোর। ছিটমহল বিনিময়, ছিটমহল কি অন্য দেশের মধ্যে নিজের জায়গা থাকাকে বলা হয় ছিটমহল। এটা হচ্ছে 100তম। ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছে? এটা 2019 সালের কথা বলেছে, কনস্টেবলে এসেছিল। তো এটা বর্তমানেও ইনি আছেন, আর কেউ নেই। তো সঠিক উত্তর হবে পিনাকি চন্দ্র ঘোষ। এটা ভেরি ইম্পর্টেন্ট। লোকপাল ফার্স্ট, ইনি লোকপাল, প্রথম লোকপাল, এবং আজও ইনি আছেন। লোকপাল কি? এটা সুইডেনের থেকে নেওয়া। সুইডেন দেশে প্রথমে এই লোকপালের ব্যাপারটা আসে, যে শুধুমাত্র সাধারণ জনগণের উপরে মামলা হবে, সাধারণ জনগণের উপরে কেস হবে এমন নয়। যে প্রশাসনিক আধিকারিক যে রয়েছে, ডিএম থাক, কোনো মন্ত্রী থাক, স্বয়ং প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল বাদ দিয়ে সমস্ত সবার ক্ষেত্রেই কি করা হবে, বিচার করা যেতে পারে, মামলা করা যেতে পারে। তো এই মামলার বিষয়টা আনা হয় হচ্ছে লোকপালের মাধ্যমে। আন্না হাজারে সেই ব্যক্তি যিনি এই লোকপালটাকে কার্যকর করার জন্য, লোকপাল আইনটাকে পাস করার জন্য অনশন করেন, এবং তার অনশনের ফলাফল পরীক্ষায় আসতে পারে যে লোকপাল সংক্রান্ত মানে লোকপাল বিপ্লব কে আনে। তো এটা হচ্ছে আন্না হাজারে। তো আন্না হাজারে একজন গান্ধীয়ান সাপোর্টার। তো তিনি এটা করেছিলেন অনশনের মাধ্যমে। পুরো ভারতবর্ষের সমস্ত জনগণ তার সাথে ছিল। অ্যাকচুয়ালি লোকপালের ধারণা অনেক দিন থেকেই পাস মানে এতে নিয়ে যাওয়া হচ্ছে, মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মন্ত্রিসভা কিছুতেই এটা পাস করতে পারছিল না, ফাইনালি পাস হয়েছিল। তো এটা হচ্ছে আন্না হাজারে সেই ব্যক্তি যিনি আন্দোলন করেছিলেন। আর পিনাকি চন্দ্র ঘোষ এটা হচ্ছে ফার্স্ট লোকপাল। লোকপাল ছাড়াও এটা হচ্ছে, লোকপাল হচ্ছে কেন্দ্রে, আর রাজ্যে থাকে লোকায়ুক্ত। ঠিক আছে, লোকায়ুক্ত থাকে হচ্ছে রাজ্যে, আর কেন্দ্রে থাকে হচ্ছে লোকপাল। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? দাদাভাই নওরোজি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির বিখ্যাত তত্ত্ব হচ্ছে দ্য ড্রেন অফ ওয়েলথ। ড্রেন অফ ওয়েলথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর দাদাভাই নওরোজি দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন, আইএনসির দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। তিনি লিবারাল দলের হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। তাকে কি বলা হয়? দ্য গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকার বয়স এটা বলে দিলাম না, 61তম হয়ে গেছে। 0 আওয়ার হচ্ছে বলে দিলাম 12টা থেকে 1টা। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক। জেলা শাসক। সব জায়গায় জেলা শাসক শব্দটা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার করা হয় না, কোথাও কোথাও কালেক্টর হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমাদের রাজ্যে এটাকে জেলা শাসক বলা হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এর বাংলা হচ্ছে জেলা সমাহর্তা। তিনি হলেন জেলার প্রথম নাগরিক। যদি বলা হয় জেলার প্রথম নাগরিককে, তাহলে হলো জেলা শাসক বা কালেক্টর। আবার ধরো যে যদি বলে দেশের প্রধান প্রথম, তাহলে রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতি যেমন ক্ষমতা সম্পন্ন, তেমনি একটা জেলার মধ্যে রাজ্য বা এই তোমার জেলা শাসক সেই ক্ষমতাপন্ন। তো জেলা শাসককে কোথাও কোথাও কালেক্টর বলা হয়, যেমন পশ্চিমের রাজ্যগুলোতে কালেক্টর বলা হয়। আমাদের এখানে জেলা শাসক বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যার বাংলা হলো জেলা সমাহর্তা। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট।
উপরাষ্ট্রপতি এক্স অফিসিয়াল হিসেবে তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন, এটাই তার অ্যাকচুয়ালি প্রধান কাজ, তিনি এই কাজটাই সবচেয়ে বেশি করেন। তাছাড়াও একজন সহসভাপতি থাকেন, তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট। ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিলেন? ডক্টর জাকির হোসেন। ইনি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন, তিনি পদে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিলেন। তারপরে উপরাষ্ট্রপতি পদে ছিলেন সঞ্জীব রেড্ডি, তাকে করা হয় রাষ্ট্রপতি, মানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি। তারপরে 6 মাসের মধ্যে একজন রাষ্ট্রপতি যদি পদটা না থাকে, তখন কি হয়, 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা দেওয়া, মানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কতদিন থাকতে পারেন? 6 মাস থাকতে পারেন। দেখা গেল এমন হলো যে উনি মানে নির্বাচন করা হলো না এবং আমাদের রাষ্ট্রপতি দরকার, তখন ওনাকে ডাইরেক্ট রাষ্ট্রপতি করা দেওয়া যেতে পারে। যেমন ডক্টর শহীদুল্লাহ এরকম হয়েছিল, যে হচ্ছে সরাসরি রাষ্ট্রপতি হয়েছিল। হেদায়েতুল্লাহ সরাসরি উপরাষ্ট্রপতি থেকে ডাইরেক্ট রাষ্ট্রপতি হয়ে গেছিল। তো এরকমও হয়। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে বলা হয়েছে? ভারতের সংবিধানের 61 নম্বর আর্টিকেলে ইমপিচমেন্টের কথা বলে। ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়। তো রাষ্ট্রপতি তার পদচ্যুত পত্র কাকে দেন? উপরাষ্ট্রপতিকে। ভারতের সংবিধানে কোন দ্বারা হাইকোর্টগুলি রিট জারি করতে পারে? এটা বলে দিলাম, 226 নম্বর ধারা। নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? সবাই। তো ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন সেই ব্যক্তি, যত নিয়োগগুলো হয়, যত রাষ্ট্রকৃতক রয়েছে, মানে আইএএস রয়েছে, সমস্ত আইএএস আইএফএস, ঠিক আছে, এগুলো হচ্ছে রাষ্ট্রকৃতক বলা হয় এদেরকে, বিউরোক্র্যাটস এর বাংলাটাই হচ্ছে রাষ্ট্রকৃতক। তো এই যে বিউরোক্র্যাট যারা রয়েছেন, এই সমস্ত বিউরোক্র্যাটদের নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। সে বিদেশি হাই কমিশনারও হতে পারে, সে অ্যাটর্নি জেনারেল হতে পারে, সে ক্যাগ হতে পারে, রাজ্যপাল হতে পারে। রাজ্যপাল দেওয়া আছে, হ্যাঁ, রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে না? মানে এটাকে একটু প্রশ্ন হলো, রাজ্যপালকে কি নিয়োগ করেন? ওটা শপথ বাক্য না, শপথ বাক্য পাঠ করেন কে? শপথ বাক্য পাঠ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আর নিয়োগ করেন কে? নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। হোয়াইট রেগুলেশন জনক কে? ভার্গিস কুরিয়েন। হোয়াইট রেগুলেশন কিসের সঙ্গে যুক্ত? দুধ, মিল্ক উৎপাদনের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর? 3টি স্তর। সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এন্ড জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন আসে 1992 তে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে কি আসে? পঞ্চায়েত ব্যবস্থা আসে। এবং পৌরসভা ওই সালে আসে 1992 তে, যেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনী। তো বলে যে 73 এবং 74তম, যেটা আমাদের ভারতীয় শিডিউলে 11 এবং 12 নম্বর শিডিউলে রয়েছে। তো এটা হচ্ছে কোথায়? পঞ্চায়েত আইনটা এসেছে হচ্ছে 1992 তে 73 এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর এটা 340 নম্বর ধারায় যুক্ত হয়েছে। শিডিউল যুক্ত হয়েছে 11 এবং 12, আর 340 নম্বর ধারায় 43 নম্বর ধারায় এটা আছে, ঠিক আছে? 343 নম্বর ধারায় এটা আছে। এটা এ থেকে একদম জেড পর্যন্ত, এ থেকে জে পর্যন্ত। এই ছিল আজকের কোশ্চেন, শেষ।